আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ জীবনের গল্পে। সঙ্গে আছি আমি তামান্না মিনহাজ। আমাদের আজকের অতিথি ডক্টর মাহমুবুল্লাহ। ক্ষণ জন্মা একজন মানুষ। জন্ম 9 ডিসেম্বর 1945 নোয়াখালী জেলায়। বৈচিত্র্যময় বর্ণাঢ্য জীবন তার। কর্মজীবন সক্রিয় রাজনীতি থেকে অধ্যাপনা, সাংবাদিকতা থেকে গবেষণা পর্যন্ত বিস্তৃত। 69-এর গণ অভ্যুত্থানের বিপ্লবী নেতা। 70-এর 22শে ফেব্রুয়ারি ঐতিহাসিক পল্টন ময়দানে স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ব বাংলা কর্মসূচি উত্থাপনের অপরাধে ইয়াহিয়ার সামরিক আদালতে দণ্ডিত হয়ে 22 মাস কারাগারে ছিলেন। 1971 সালের 17 ডিসেম্বর মুক্তিযোদ্ধারা তাকে কারাগার থেকে মুক্ত করেন। রাজনৈতিক জীবনে তিনি মাওলানা ভাসানী, শেখ মুজিবুর রহমান, আতাউর রহমান খান, হাজী মোহাম্মদ দানেশ, মোহাম্মদ তোয়াহা, কমরেড আব্দুল হক, কমরেড সুখেন্দু দস্তিদার, কমরেড দেবেন শিকদারের সাহচর্যে আসেন। 1972 সালে মাওলানা ভাসানীর নেতৃত্বাধীন ন্যাশনাল আওয়ামী পার্টির সম্পাদক মণ্ডলীয় সদস্য নির্বাচিত হন। ছাত্রজীবন থেকে ইংরেজি ও বাংলা সংবাদপত্রে লেখালেখি করে আসছেন তিনি। জাতীয়তাবাদী চিন্তা ভাবনার আর্থসামাজিক, ঐতিহাসিক ও দার্শনিক ভিত্তি নির্মাণ তার সাম্প্রতিক লেখালেখির মূল উপজীব্য। 1976 সাল থেকে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। তখন বিষয় ছিল অর্থনীতি। আর 2006 সালে শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয় উন্নয়ন অধ্যয়ন বিভাগে। অর্থনীতিতে পিএইচডি ডিগ্রির অধিকারী প্রফেসর মাহবুবুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়, বস্টন বিশ্ববিদ্যালয় ও জওয়াহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ও গবেষণা করেছেন। বাংলা ও ইংরেজিতে তার 13টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে আমাদের এই ছোট্ট আয়োজনে স্বাগত জানাচ্ছি। আপনি যে আমাদের জন্য সময় বের করেছেন আপনার এই ব্যস্ত জীবনের মধ্যে, এজন্য আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা। ধন্যবাদ। আসলে আপনাকে আজকে সামনে পেয়ে, যদিও আমাদের অনুষ্ঠানের মূল প্রকৃতিটা হচ্ছে একজন সফল ব্যক্তির জীবনের গল্প, তার জীবনের যা কিছু আছে, সাফল্য, ব্যর্থতা, উত্থান পতন সবকিছু নিয়ে, কিন্তু আমার আসলে শুরুই করতে ইচ্ছা করছে একটু রাজনৈতিক একটা প্রশ্ন দিয়ে। ঠিক রাজনৈতিকও না, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে। আমরা 47 পার হয়েছি, 52, 71, 90 দেখেছি, তারপরে 24। প্রতি দফায় যখনই বাংলাদেশে একটা আন্দোলন হয়েছে এবং এরপর রাজনৈতিক সরকার ক্ষমতায় এসছে, আমরা দেখেছি রাষ্ট্র হিসেবে আমরা তুলনামূলকভাবে ব্যর্থই হয়েছি। যেভাবে আমাদের এগোনোর কথা ছিল সেটা হয়নি। 24-এ গত জুলাই আগস্টের আন্দোলনের পর এখন আমাদের দেশে রাজনৈতিক সরকার নেই। জনগণের মধ্যে এক ধরনের আগ্রহ তৈরি হচ্ছে এই সরকারের ব্যাপারে, কিন্তু এই সরকারও তো সংস্কারের পর সেই নির্বাচনের দিকেই যাবে। মূল লক্ষ্য তো আসলে সংস্কার, সংস্কার শেষে নির্বাচন এবং একটা রাজনৈতিক দলের হাতে ক্ষমতা হস্তান্তর করা। আমাদের অতীতের যে অভিজ্ঞতা এবং তার প্রেক্ষিতে আমরা আজকে যেখানে এসে দাঁড়িয়েছি, আপনার কি মনে হয় এবার আমরা সফল হতে পারবো? জবাবটা দেখুন, কিছুটা হা, কিছুটা না। অভিজ্ঞতা থেকে বলছি, আমি 47 কিয়দংশে দেখেছি, আর পরবর্তীকালে 54 যুক্তফ্রন্টের নির্বাচন দেখেছি, 52-এর ভাষা আন্দোলনও দেখেছি। এরপরে 62-তে স্বৈরতান্ত্রিক সামরিক আইয়ুব সরকারের বিরুদ্ধে আন্দোলন, শিক্ষা আন্দোলন, এগুলো দেখেছি। এবং পরে স্বায়ত্ত শাসনের আন্দোলন, 6 দফার আন্দোলন, সেটাও দেখেছি। 69-এর 11 দফার যে আন্দোলন, সে আন্দোলনে তো নিজে অংশগ্রহণ করেছি, নেতৃত্ব দিয়েছি। আমি একটা ছাত্র সংগঠনের সেক্রেটারি ছিলাম। তো বরাবরই দেখা গেছে আন্দোলনের যেসব এজেন্ডা থাকে বা দাবি দাওয়া থাকে, সেই দাবি দাওয়াগুলো কিন্তু শেষ পর্যন্ত পূরণ হয় না। এবং আমাদের দেশের কায়েমি স্বার্থবাদ, তারা একটা আপোষের চোরাগলিতে সমস্ত বিষয়টাকে নিক্ষেপ করে সমস্ত মানুষের যে আশা আকাঙ্ক্ষা, সেটাকে দুমড়ে মুচড়ে ফেলে দেয়। তারপরে আসুন দেখুন, 75-এর একটা ঘটনা ঘটলো, পট পরিবর্তন হলো, তারপরেও কিন্তু আমরা সেটা সুফল পেলাম না। যারা পট পরিবর্তনে আপনার অনেকে বলে সূর্য সন্তানের ভূমিকা পালন করেছে, তাদের অনেককেই মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে। 2-1 এখনো বেঁচে আছে বিদেশে পলায়ন করে। হ্যাঁ, তো এইটা হচ্ছে খুব ট্র্যাজেডি যে অনেকে দেশাত্মবোধ থেকে অনেক কিছু করে,
কিন্তু শেষ পর্যন্ত পুরো অপবাদটা তাদের উপরে যায়, সেটাই গিয়েছে। আসলো শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসন, 15.5 বছর জগদ্দল পাথরের মতো আমাদের বুকের উপরে চেপেছিল, কিন্তু কিভাবে সংঘবদ্ধ হয়ে প্রতিবাদ করা যায় সেইটার একটা অব্যর্থ কৌশল তারা খুঁজে পাচ্ছিল না। জিনিসটা আসলো ছাত্রদের কোটা বিরোধী আন্দোলন থেকে এবং কোটা সংস্কার আন্দোলন থেকে, এবং এই আন্দোলনটা শুরুতে অনেকটা ইনোসেন্ট, নির্দোষ আন্দোলন। কোটার সংস্কার এটা তো সাধারণ আন্দোলন, এটার সঙ্গে রাষ্ট্র ক্ষমতা এর কি পরিবর্তন? কিন্তু শাসক মহল যে ভুলগুলি করলো, যে মন্তব্যগুলো করলো, সেই হাইকোর্ট কোটা ফিরিয়ে আনলো, তারপর শেখ হাসিনা বললেন যারা কোটার বিরোধিতা করছে তারা সব রাজাকার। এই সমস্ত উক্তি, যে অসহিষ্ণু উক্তি, অন্যের প্রতি ঘৃণা মাখা যেসব উক্তি, সেটা কিন্তু আন্দোলনে একেবারে, যেটাকে বলা হয় আন্দোলনের সলতার মধ্যে কেরোসিন যোগ করলো এবং আন্দোলনটা দাউ দাউ করে জ্বলে উঠলো। এবং দীর্ঘ 36 দিনের আন্দোলনের মধ্য দিয়ে, বহু তরুণের আত্মত্যাগের মধ্য দিয়ে, বহু নারী শিশুর আত্মত্যাগের মধ্য দিয়ে, বহু মেহনতি মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে শেখ হাসিনাকে শেষ পর্যন্ত বিদায় নিতে হলো এবং দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে হলো। তো এখন আমরা একটা পরিস্থিতির মধ্যে রয়েছি, এখনো বলার সময় আসেনি এই আন্দোলনের সুফলগুলো আমরা কতটা পাবো। তো এই আন্দোলনের প্রত্যাশাগুলো কি ছিল? প্রত্যাশাগুলো ছিল একটা সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থা, একটা ইনসাফ ভিত্তিক ব্যবস্থা, ন্যায় বিচার ভিত্তিক ব্যবস্থা, এবং সকল মত ও ধর্মের মানুষের ধর্মীয় অধিকারগুলো পালনের সমান সুযোগ, এইগুলো আমরা চেয়েছিলাম। এছাড়া দেশবাসীর উন্নতি, দুর্নীতির অবসান, দেশ থেকে অর্থ পাচারের বিচার, যারা গণহত্যা করেছে তাদের বিচার, এগুলি সবই আমাদের এখনো দাবির মধ্যে রয়েছে, এজেন্ডার মধ্যে রয়েছে। কিছু কিছু কাজ এগোচ্ছে, কিন্তু যে গতিতে কাজগুলো এগোনো দরকার সেই গতিতে বোধহয় এগোচ্ছে না। তার পাশাপাশি উটকো এক ধরনের বিতর্ক এসে হাজির হয়েছে। সেই বিতর্কটা কি? নির্বাচন আগে না সংস্কার আগে, অথবা সংস্কার এবং নির্বাচন একসঙ্গে চলবে, অথবা কম সংস্কার করে নির্বাচনটা করে ফেলা ভালো। আচ্ছা, এছাড়া আছে যে বিচার সম্পন্ন হওয়ার পরে নির্বাচন হবে। এই ধরনের অনেক ধরনের মতবাদ রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখা যায়। তো এই ব্যাপারে আমার মন্তব্য খুব সংক্ষিপ্ত, কোন সময় খুব কম। সেটা হচ্ছে, আপনার রাজনীতি করতে গেলে, রাজনৈতিক আন্দোলন করতে গেলে, রাজনৈতিক আন্দোলনের কৌশল প্রণয়ন করতে গেলে আপনাকে চিন্তা করতে হবে জাতির সামনে প্রিন্সিপাল কন্ট্রাডিকশনটা কি, জাতির সামনে প্রধান বিরোধটা কি। এখন বাংলাদেশের জাতির সামনে প্রধান বিরোধ হচ্ছে ভারতের হেজিমনি, ভারতের আধিপত্যবাদ, এবং ভারতীয়রা আওয়ামী লীগারদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, শেখ হাসিনাকে সকল রকম সহায়তা দিচ্ছে, সেখান থেকে শেখ হাসিনা বাংলাদেশ বিরোধী বহু প্রচারণা করছেন, বহু উস্কানি দিচ্ছেন, এই একটা অবস্থা চলছে। তার মানে হলো যে 5 আগস্ট তাদের সম্মুখ যুদ্ধে পরাজয় ঘটলেও তারা সেই পরাজয়টা মেনে নেয়নি। আজ পর্যন্ত তারা তাদের অপকর্মের জন্য, অন্যায় কর্মের জন্য, অত্যাচারের জন্য কোন রকম আপনার অনুশোচনা প্রকাশ করেনি। এদেরকে বলা হয় আনরিপেন্টেন্ট, কি বলে, আনরিপেন্টেন্ট এলিমেন্টস। হ্যাঁ, এই আনরিপেন্টেন্ট তারা থেকে গেছে। তো এই অবস্থাতে কিন্তু আমরা, যেটাকে বলা হয় উই ক্যানট লুজ, মানে লুজ ইন আওয়ার লয়েন, হ্যাঁ, যে নেংটিটা পরে আমি দাঁড়িয়েছি সেটাকে হালকা করার কোনো সুযোগ নাই। সুতরাং আওয়ামী লীগ কোনো সাধারণ গণতান্ত্রিক দল না। আওয়ামী লীগ চরিত্রগতভাবে, জিনগতভাবে, তার জন্মগতভাবে একটা ফ্যাসিস্ট পার্টি। এই ফ্যাসিস্ট পার্টিকে মোকাবেলা করতে গেলে কোনো, যেটাকে বলা হয় গণতন্ত্রের ভাষায়, সেটাকে মোকাবেলা করা যাবে না। তাকে তার জন্য ভিন্ন কোনো ভাষা প্রয়োগ করতে হবে।
যেমন আমরা দেখলাম জুলাই আগস্টে যেটা দেখলাম এরকম কঠোর ভিন্ন কোনো ভাষা। আজকের সময়ে ফিরে আসি, বাংলাদেশে এখন যে রাজনৈতিক দলগুলো আছে, সামনের নির্বাচনের পর এই দলগুলোর কোনোটির মধ্যে কি বাংলাদেশের যেই আকাঙ্ক্ষা এখন যা আমরা চাচ্ছি, জুলাই বিপ্লবের আদর্শ যেটা আপনি যেটা বললেন ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, এরকম কোনো যোগ্যতা কি আমাদের এখনকার রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে? আমরা বিএনপি বলি, জামায়াত ইসলামী বলি, অথবা নতুন যে দলটি গঠন করা হলো এনসিপি। মনে রাখা দরকার, বিশাল গণ অভ্যুত্থান যখন হয় তখন সমাজের মধ্যে বিভিন্ন ধরনের শক্তির আত্মপ্রকাশ ঘটে। যারা দীর্ঘদিন সাপ্রেস ছিল, যারা দীর্ঘদিন লুকিয়ে ছিল, আত্মগোপনে ছিল, গোপনে গোপনে তাদের মতাদর্শ প্রচার করত, তারা কিন্তু এই আন্দোলনের সুযোগে বেরিয়ে আসে। যে কারণে আমরা দেখলাম এখানে শুধু ছাত্ররা না, এখানে শুধু বিএনপি না, এখানে শুধু জামাত ইসলাম না, বা এখানে আরো অন্যান্য পার্টি, এবি পার্টি, ওটা বিভিন্ন ছোটখাটো বাম দল, এগুলি না, তার সঙ্গে সঙ্গে দেখলাম হিজবুত তাহরীরের মতো একটা সংগঠনের উত্থাপন হচ্ছে। এছাড়া আরো কিছু মানে উগ্র ধর্মীয় গোষ্ঠীরও উদ্ভব ঘটছে। সংখ্যায় এরা যে খুব বিরাট তা নয়, কিন্তু তাদের কণ্ঠের আওয়াজ খুব বড়। এবং এরা একটা হুমকি সৃষ্টি করতে পারে, যেটা করে পুরো গণতান্ত্রিক প্রক্রিয়াকে একটা চাদরের আচ্ছাদনে ঢেকে দিতে পারে। তো এই তারা যে এসব করছে সেটাও আমার মনে হয় হয়তো তারা তাদের অভিজ্ঞতার অভাব, অথবা তারা অত্যন্ত আবেগপ্রবণ, অথবা তারা খুব দ্রুত কিছু করতে চাচ্ছেন, এরকম কোনো মানসিকতা তাদের থাকতে পারে। অন্যদের উচিত তাদের সঙ্গে যোগাযোগ করে, তাদের সঙ্গে কথা বলে, তাদের চিন্তা ভাবনা যে পুরোটাই ঠিক না এবং এর মধ্যে বহু বিপদের উপাদান রয়েছে, এই কথাগুলো তাদেরকে বোঝানো দরকার। সাম্প্রতিক প্যালেস্টাইনের যে বিক্ষোভ হলো, সেই বিক্ষোভে কিছু দোকান, কিছু প্রতিষ্ঠান আক্রমণের শিকার হয়েছে। এটার প্রয়োজন ছিল না, একেবারেই না, কিন্তু হয়েছে। ফলে হয়েছে কি, পশ্চিমা দুনিয়ায় আমাদের দেশ সম্পর্কে অত্যন্ত নেতিবাচক প্রচার, যেটা বুশ জুনিয়রের সময় হয়েছিল, সেই রকম একটা প্রচার কিন্তু আবার শুরু হয়ে যেতে পারে। এবং তার কিছু আলামতও দেখানো হচ্ছে যে বাংলাদেশে সংখ্যালঘুরা নিরাপদ নেই, বাংলাদেশে সাম্প্রদায়িকতা খুব জোরদার হয়ে উঠেছে ইত্যাদি। অথচ আমরা যদি আমাদের দেয়ালের লেখনগুলি দেখি, গ্রাফিতিগুলি দেখি, সমস্ত গ্রাফিতির মধ্যে শতকরা ৯৯% হচ্ছে মহৎ এবং উন্নত গণতান্ত্রিক আদর্শের বক্তব্য। সুতরাং এই আন্দোলনটাকে কিছু লোকের হঠকারী কার্যকলাপের জন্য বা ভুল বিভ্রান্তিমূলক কার্যকলাপের জন্য এই আন্দোলনের মৌল চরিত্রকে প্রশ্ন করা যায় না। মৌল চরিত্র নিঃসন্দেহে জনগণের জন্য কল্যাণ করছিল। তাই আজকে আমি বলবো যে সরকারের সঙ্গে ঐক্য কি হবে আলোচনা, তারা একটা ঐক্য কমিশন করেছে, সেই কমিশনের আলোচনার চাইতে আরো বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে রাজনৈতিক দলগুলো কেন নিজেদের মধ্যে কথাবার্তা বলে না এবং তাদের মধ্যকার মত পার্থক্যগুলো, যেটাকে বলা ইংরেজিতে আয়রন আউট করা। আপনি একটা ইস্ত্রি ঢলে কাপড়টাকে সমান করবেন, তেমনি তাদের কি বলে চিন্তা ভাবনাগুলোকে একটা সমস্তরে নিয়ে আসবেন। এটা একটা অ্যাব্রোথ্যাব্রো অবস্থায় থাকবে না। এইটা করার জন্য দায়িত্ব পালন করতে হবে। তবে কাজটা সহজ না, আমাদের মধ্যে সংকীর্ণতাবাদ বাসা বেঁধে আছে। আমরা সহজে উদার হতে পারি না, সহজে অন্যের প্রতি আমাদের কি বলে আবেদন বলি বা আমাদের নিবেদন বলি, সেটা সেভাবে আন্তরিকভাবে প্রকাশ করতে পারি না। এইখানে সমস্যা হয়ে যায়। আর মনে রাখা দরকার যে এইরকম একটা অভ্যুত্থানের পরে যা যা বাংলাদেশে ঘটেছে, সেটা ঘটাটা অস্বাভাবিক কিছু ছিল না। কারণ এত বিশাল ঘটনার পর যখন পুলিশ বাহিনী পালিয়ে যায়, যখন আইন শৃঙ্খলা ভেঙে পড়ে, যখন আমলাতন্ত্র চিহ্নিত হচ্ছে আপনার ফ্যাসিবাদের দোসর হিসাবে এবং ফ্যাসিবাদের সার্ভিটার হিসাবে, তখন এই
নানা কিছু নানা বিচ্যুতি হওয়াটা স্বাভাবিক। যতক্ষণ পর্যন্ত আপনি আমলাতন্ত্রকে গুছিয়ে না উঠবেন, যতক্ষণ পর্যন্ত পুলিশ বাহিনীকে একটা নতুন রূপ দিয়ে তৈরি করবেন, সেটা গণতান্ত্রিক দেশের উপযোগী পুলিশ বাহিনী, ততক্ষণ পর্যন্ত কিন্তু সমস্যার সমাধান আসবে না। এইখানেও আমাদের একটা দুর্বলতা রয়ে গেছে, এবং এই দুর্বলতাটাকে আমি সেই ট্রয়ের যুদ্ধের একিলিস হিল বলে যে কথাটা আছে, যে মানে গোড়ালির মধ্যে তার বিপদ ছিল একিলিসের, এবং ওখানে তীর পড়লে একিলিসের বাঁচার উপায় ছিল না। এই আমাদের একটা একিলিস হিল রয়ে গেছে। এইটার থেকে মুক্ত হওয়ার জন্যই কথা বলতে হবে, কথা বলতে হবে, অনেক অনেক বেশি করে কথা বলতে হবে। দূরে বসে একে অপরের প্রতি বাক্যবাণ নিক্ষেপ না করে, হ্যাঁ, তাদের প্রতি দোহাই আল্লাহর, তারা যেন দেশের স্বার্থে একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে মেলামেশার একটা পরিবেশ সৃষ্টি করেন, এবং দেশের আশু বিপদটা কি বা দীর্ঘমেয়াদী বিপদ কি সেগুলো নিয়ে তারা আলোচনা করে তাদের রাজনৈতিক সিদ্ধান্ত এবং কর্মসূচি গ্রহণ করেন। এবং এলোমেলো যেসব ঘটনা ঘটছে, যেটা বললাম, এই যে বাটার দোকান চুরি হওয়া বা অন্যান্য ঘটনা, এইগুলো অনেক সময় ঘটে। আমি এগুলো জাস্টিফাই করছি না, জাস্টিফাই করার কোনো সুযোগ নাই। তবে বিপ্লবের পরে যেসব ঘটনা ঘটে সেটা সম্পর্কে মাওসেতুংয়ের একটা কথা আছে, সেটা হলো বিপ্লব সূচিকর্ম নয়। বিপ্লব অত মসৃণ কিছু হতে পারে না। বিপ্লব ডিনার পার্টি নয়, ডিনার পার্টি নয়। ডিনার পার্টিতে যেমন গোছগাছ করে সুন্দরভাবে খাবার পরিবেশন করে তা নয়। তো সেই বিপ্লব পরবর্তীকালে এই ধরনের বিচ্যুতিমূলক আচরণ হয়। তো এই আচরণগুলো যাতে আরো কম হয় এবং আদৌ না হয়, সেটাও কিন্তু খেয়াল রাখা, লক্ষ্য রাখা আমাদের কাজ। আর শেষ কথাটা হচ্ছে যে শেষ পর্যন্ত তো আমাদেরকে একটা রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্টের কাছে যেতে হবে, আজ হোক কাল হোক, এটার কোনো বিকল্প নাই। একটা দেশ দীর্ঘদিন আনরিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট দ্বারা চলতে পারে না। হ্যাঁ, এই সরকারের লেজিটিমেসি আছে, অভ্যুত্থানের কাছ থেকে এই সরকার বৈধতা পেয়েছে, এবং এখনো বহু মানুষ এই সরকার ভালো কিছু কাজ করতে পারবে বলে বিশ্বাস করে। কিন্তু তারপরেও কথা থেকে যায় যে উই শুড নট ফরগেট দি ডিকটামস অফ ডেমোক্রেসি, অর্থাৎ নির্বাচিত সরকারের বিকল্প আর কিছু নাই, এবং সেই দিকে অগ্রসর হওয়াটাই কল্যাণকর, মঙ্গলকর। এবং সেদিকে অগ্রসর হতে যদি আমাদের কিছু শৈথল্য থাকে, আমাদের যদি কিছু পিছুটান থাকে, তাহলে আমাদের সেই পিছুটান, সেই শৈথল্য বর্জন করতে হবে, এবং আমাদেরকে দেশের স্বার্থে এবং ভারতীয় আধিপত্যবাদকে চিরকালের জন্য এই দেশের বুক থেকে উচ্ছেদ করতে আমাদেরকে বিশাল জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে এবং বজায় রাখতে হবে। অন্য ছোটখাটো পার্থক্য থাকবে, কিন্তু এই প্রশ্নে কোনো পার্থক্য নয়, সবাই মিলে একসঙ্গে কাজ করতে হবে। বহু বছর পর আমরা বোধহয় এখন সেই পরিস্থিতিটার মধ্যে আছি, যখন একটা সম্ভাবনার আলো দেখা যায় যে হতে পারে হয়তো বা যদি আমরা কাজটা করে উঠতে পারি। আপনার শৈশবে যাই, আপনার শুরু স্কুলিং, এগুলো সম্পর্কে যদি একটু বলতেন। আমার জন্ম হয়েছিল আমাদের গ্রামের বাড়িতে, নোয়াখালীতে। তো আমার মা ছিলেন তখন সন্তান সম্ভবা, আমি তার পেটে ছিলাম। তো আমার জন্ম হলো, জন্ম হওয়ার পরে সমস্যাটা যেটা হলো, আমার নাভিটা পড়ছিল না। এবং সেই কালে ইনফেকশনের তেমন কোনো ঔষধও ছিল না। বেশ কিছুকাল আমি ভুগলাম, শেষ পর্যন্ত কলকাতা থেকে বোধহয় সালফানিমাইড পাউডার এনে ওটাতে দিয়ে আমাকে মোটামুটি সুস্থ করা হলো। আপনি 1945 সালের কথা বলছেন? 45 সালে। তারপরে আমার বাবা আমাকে, আমি সরকারি চাকরি করতেন, শিক্ষা বিভাগে চাকরি করতেন, উনি স্কুল সাব ইন্সপেক্টর ছিলেন সেই সময়, পরবর্তীকালে পদোন্নতি পেয়ে আরো কিছু হয়েছেন। তো সেইটা, তার আগে ওই সময় তিনি হাজীগঞ্জ, চাঁদপুরের মধ্যে একটা থানা, সেটার প্রধান ছিলেন, প্রধান শিক্ষা অফিসার ছিলেন। আর তার আগে উনি মুরাদনগর বলে একটা জায়গা আছে, সেটাও আপনার কুমিল্লার মধ্যে, সেখানকার শিক্ষা অফিসার ছিলেন। মুরাদনগর জলমগ্ন এলাকা, এবং সেই সময় পাকিস্তান আন্দোলন চলছিল। সরকারি চাকরি হওয়া সত্ত্বেও আমার বাবা পাকিস্তান আন্দোলনে
অংশগ্রহণ করেছিলেন, পাকিস্তানের পক্ষে প্রচারণা চালিয়েছিলেন এবং এই প্রচারণা চালাতে গিয়ে মুরাদনগরের জলমগ্ন এলাকা দিয়ে গামছা পরে উনি এক গ্রাম থেকে অন্য গ্রামে গিয়েছেন। এইটা সেই সময় এখনকার মানুষ বুঝবে না যে তখনকার মানুষের পাকিস্তানের জন্য কি পরিমাণ আকুতি ছিল। একটা সুন্দর দেশ চাই, গোলাপের মতো একটা সুন্দর দেশ চাই। আপনি স্কুল শুরু করলেন কোথা থেকে, যেহেতু আপনার আমার বাবারও বাবার চাকরি? সঙ্গে সঙ্গে আমার স্কুল, আমি ওই হাজীগঞ্জ হাই স্কুলে প্রাইমারি সেকশনে পড়তাম। সেখান থেকেই প্রাইমারির বৃত্তি পরীক্ষা আমি দিয়েছিলাম এবং আমি বৃত্তি পেয়েছিলাম। তারপরে সেখান থেকে আব্বা বদলি হন কুমিল্লায় একটা পিটিএড সুপারিনটেন্ডেন্ট হিসেবে। তো সেখান থেকে মানে প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট, শিক্ষকদের প্রশিক্ষণ ইনস্টিটিউট, সেখান থেকে আমি ক্লাস 6 এর বৃত্তি পরীক্ষা দেই, সেখানেও আমি বৃত্তি পেয়েছিলাম। তারপরে আমি ক্লাস 10-এ যখন পড়ি তখন পরীক্ষার হলে রচনা লিখে সারা পাকিস্তানে, তারা পূর্ব পাকিস্তানে রচনা প্রতিযোগিতায় আমি ফার্স্ট হয়েছিলাম এবং গোল্ড মেডেল পেয়েছিলাম। এছাড়া ম্যাট্রিক পরীক্ষা ফার্স্ট ডিভিশনে পাশ করি। আর এইচএসসি, এটা কত সালের কথা? ম্যাট্রিক পরীক্ষা 1960 সালে, তার 61 সালে। এরপর ঢাকা কলেজে পড়লাম, ঢাকা কলেজে আর্টস পড়লাম, আমি বোর্ডে 2য় স্থান অধিকার করলাম। তারপরে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখান থেকে অনার্স এবং মাস্টার্স। পরবর্তীকালে রাজনীতিতে খুব জড়িয়ে গেলাম, নানা কারণ নানা ব্যাখ্যা, ওগুলি আমি আমার আত্মজীবনীতে বলেছি। এটা তো আপনি ছাত্র থাকা অবস্থাতেই রাজনীতিতে আপনার যুক্ত হওয়া তীব্রভাবে। আমার প্রতি প্রচন্ড অবিচার হয়েছিল সেই সময় বিশ্ববিদ্যালয় কর্তৃক। আমি একজন খুব ভালো ছাত্র হিসেবে প্রতিষ্ঠিত ছিলাম এবং ইউনিভার্সিটির অনার্সের 3 বছরের পরীক্ষায় আমি ফার্স্ট হয়েছি, যত ইন্টারনাল পরীক্ষা হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত আমার কাছ থেকে সেই ফার্স্ট ক্লাস ফার্স্টটা কেড়ে নেওয়া হয়েছে। তো আপনার রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে, বিশেষ করে তখন আমরা প্রফেসর আবু মাহমুদ বলে এক ব্যক্তির, আমাদের ডিপার্টমেন্টের হেড, হার্ভার্ডের পিএইচডি, আমরা ওনার পক্ষে দাঁড়িয়েছিলাম, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ছিল। সেই জন্য এই কারসাজিগুলো হয়েছে। যাই হোক, এগুলির সংক্ষিপ্ত বর্ণনা। তারপরে আমি অনেক পরে সিদ্ধান্ত নিই, আমি মরণাভাষা নিয়ে আমি জেলেও গিয়েছি। মানে 1970 সালে স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ব বাংলার কর্মসূচি উত্থাপনের জন্য আমার 1 বছরের সশ্রম কারাদণ্ড হয়, 15 ব্যত্রদণ্ড হয়। পরে ঊর্ধ্বতন আদালত ব্যত্রদণ্ডটা মওকুফ করে দেয়, কিন্তু আমাকে সশ্রম কারাদণ্ড ভোগ করতে হয় এবং সশ্রম কারাদণ্ডের মেয়াদ শেষে আমাকে আটক করে রাখা হয় যতদিন পাকিস্তান ছিল। হ্যাঁ, তো তারপরে আমরা মুক্ত হলাম, আমি মুক্ত হলাম 17ই ডিসেম্বর। তারপরে তো আমি পুরো মুক্তিযুদ্ধের সময়টা আপনার ওই কারাবাসেই কেটেছে? আপনি 22 মাস সে সময় কারাবন্দী ছিলেন? জি। আচ্ছা, আপনার ছাত্র রাজনীতির একদম শুরুর সংশ্লিষ্টতা জানতে চাই। ইউনিভার্সিটিতে ঢোকার পরেই তো আপনি? না, ইউনিভার্সিটি ঢোকার পরে আমি কলেজ থেকে, ঢাকা কলেজ থেকে তখন আমরা নানা ধরনের চিন্তা ভাবনা করি। এবং ওই সময় 62-তে যে শিক্ষা আন্দোলন হয়েছিল তার মূল প্রণেতাদের মধ্যে আমি একজন ছিলাম। আচ্ছা, এগুলি ব্যাখ্যা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয়। আপনি যদি 2 ঘন্টার একটা অনুষ্ঠান করতেন তাহলে হয়তো সব কাহিনী বলা যেত না। তারপরে সংক্ষিপ্তভাবে আপনাকে সর্বোচ্চ জানতে চাই। আর হলো 72 সালে এসে আমি ন্যাশনাল আর্মি পার্টির মৌলানা সাহেবের শিক্ষা সম্পাদক হলাম। ওই সময় সারা বাংলাদেশ ঘুরে মৌলানা সাহেবের সঙ্গে জনসভা করেছি। জনসভায় আমরা তৎকালীন মুজিব সরকারের লুটপাট এগুলোর বিরুদ্ধে বলেছি এবং তার সঙ্গে সঙ্গে আমরা কি বলে ভারতীয়রা কিভাবে বাংলাদেশকে লুণ্ঠন করছে, বাংলাদেশ সামরিক বাহিনীর অস্ত্র শস্ত্র, এখানকার নানা সম্পদ তারা কিভাবে সীমান্ত দিয়ে পার করে নিয়ে গেছে এবং এই দেশের উপরে কত ধরনের জুলুম তারা প্রতিষ্ঠিত করেছে, এগুলো দ্বারা আমরা খোলাখুলি জনসভায় বলতাম। প্রথম দিকে মৌলানা সাহেব ঠিক ভারত সম্পর্কে ভাবে বলতেন না, তার নিজের একটা বড় নেতা হিসেবে যে দায়িত্ব ছিল সে দায়িত্বের কারণে। কিন্তু কয়েক মাস যাওয়ার পর থেকেই তিনি বলতে শুরু করলেন। তখন ইন্দিরা গান্ধী ক্ষুব্ধ হয়ে বললেন, মৌলানা সাহেব আপনি ভারতে ছিলেন, আপনি ভারতে থাকার সময় আমরা আপনাকে অনেক যত্ন করে রেখেছি, আপনার অনেক চিকিৎসা করে রেখেছি, ইত্যাদি ইত্যাদি। তখন মৌলানা সাহেব ইন্দিরা গান্ধীর চিঠির জবাব দিলেন যে হ্যাঁ তোমরা করেছো, তবে আমার জন্য যা যা করেছো, আমার ঔষধ, আমার খাবার দাবার, এইগুলোর খরচের একটা বিল দিয়ে দিলে আমি ওটা পরিশোধ করে দেব, কিন্তু
তুমি তোমার শান্তি, তোমার আর্মি দিয়ে আমাকে ঘেরাও করে রেখেছো, সেইটার তো আমি দিতে রাজি না। এই ধরনের ঘটনাগুলি ঘটেছে। এবং মওলানা ভাসানীর বিখ্যাত ফারাক্কা মিছিল সবাই আমরা জানি, এগুলিতে আমরা সবাই অংশগ্রহণ করেছি। তো ওইটা আর একটা ভিন্ন সময় ছিল, ভিন্ন ইয়ে ছিল। এবং তার মতো একজন নেতা সামনে থাকায় আমরা আর কিছু না হোক ভারতীয় আধিপত্যবাদকে আমরা ভয় পেতাম না। আমি দুইটা হত্যা মামলার মধ্যে পড়েছিলাম, এটা অবশ্য বলা হয়নি। এই একটা হত্যা মামলা পড়ে আমাকে গভীর আত্মগোপনে থাকতে হয়েছে, কৃষক এলাকায় থাকতে হয়েছে। সেখানে থেকে আমি কৃষক সংগঠনের কাজ করেছি, হ্যাঁ, যদিও আমি তখন ছাত্র সংগঠনের নেতা। এবং ওই কাজ মানে যখন করি, আমি একটা জিনিস বুঝেছিলাম, শিক্ষিত মানুষদের মধ্যে রাজনৈতিক সংগঠন করা যত সহজ, এই কৃষকদের মধ্যে যারা শিক্ষিত নয়, লেখাপড়া জানে না, তাদের মধ্যে রাজনৈতিক সংগঠন করা অত সহজ নয়, বেশ কঠিন। এবং সবচেয়ে কঠিন হচ্ছে তাদের ভাষা বোঝা এবং তাদের ভাষায় কথা বলা। এই ব্যাপারটা তখন আবার উপলব্ধিতে আসছে। হ্যাঁ, ইদানিং কালে মিডিয়া সর্বত্র ছড়িয়ে গেছে, রেডিও টেলিভিশন সর্বত্র ছড়িয়ে গেছে, মোবাইল ফোন ছড়িয়ে গেছে, ইউটিউব ছড়িয়ে গেছে। ফলে ভাষার একটা সামঞ্জস্য, দেশব্যাপী এক ধরনের সামঞ্জস্য আসছে। ফলে অনেক লেখাপড়া না জানা মানুষও শুদ্ধ ভাষা বুঝতে পারে, কিন্তু তখন সেরকম ছিল না। আচ্ছা, যেহেতু ভাষার প্রসারটা ওইভাবে সর্বত্র ছিল এবং না। আমাকে দিনমজুরের বাড়িতে থাকতে হয়েছে, তাদের যে যৎসামান্য খাবার সেটা তাতে অংশগ্রহণ করতে হয়েছে। এবং যখন পৌষ মাসে, ফাগুন মাসে আপনার কি বলে ধান উঠে, নবান্ন, তো সেই ধানটা ওদের গরিব মানুষ ঝরা ধান তারা সংগ্রহ করে আনতো। সেই ঝরা ধানের যে ভাত, সেই ভাত বিভিন্ন রঙের ছিল, এবং কোনোটা ছিল খুব নরম, কোনোটা ছিল খুব শক্ত। এটাই খাওয়া হতো। মাছ খুব একটা জুটতো না। বিল থেকে যদি কোনো এক সময় কোনো একটা টাকি মাছ বা কোনো একটা গজার মাছ ধরে আনতে পারতো, সেইটা খাওয়া যেত। আমি সেই পরিবারগুলো যাদের সঙ্গে থেকেছি, তাদের শত দরিদ্র সত্ত্বেও তারা রাজনৈতিক সচেতন পরিবার ছিল। আমি তাদের প্রতি এখন পর্যন্ত কৃতজ্ঞ, তাদের কথা আমার এখনো স্মরণ হয়। কতদিনে ছিল আপনার ওই আত্মগোপনের সময়টা? ওই সময়টা ছিল প্রায় 4 মাস। ব্যক্তি হিসেবে এইসব ঘটনা তো আপনাকে সমৃদ্ধ করেছে নানাভাবে, যে বিচিত্র নেতা থেকে শুরু করে একদম কৃষক পর্যায়ের মানুষের সাথে এবং নানা মতাদর্শের মানুষের সাথে যে মেলামেশা, আপনার কি মনে হয়? একদম টাওয়ারিং ফিগারদের সঙ্গে আপনি মিশেছেন, মাওলানা ভাসানী সহ অনেকের সাথে, এবং বিপরীতধর্মী মতাদর্শের মানুষের সাথেও মিশেছেন। বড় নেতাদের মধ্যে মওলানা ভাসানীর সঙ্গে তো মিশেছি, শেখ মুজিবুর রহমানের সঙ্গে আমার কয়েক দফা কথা হয়েছে, জুলফিকার আলী ভুট্টোর সঙ্গেও আমার কয়েক দফা কথা হয়েছে। এছাড়া আরেকটু সামান্য নেতা যারা ছিলেন, আতাউর রহমান খান, হাজী মোহাম্মদ দানেশ বা অলি আহাদ, এই ধরনের যে নেতৃবৃন্দ যারা ছিলেন, তাদের সঙ্গেও আমার অনেক উঠা বসা ছিল। এবং বিভিন্ন ঐক্যবদ্ধ আন্দোলনের প্রশ্নে যেসব বৈঠকগুলো হতো, সেসব বৈঠকে আমি অংশগ্রহণ করেছি মুজিব আমলে। এদের প্রভাব আপনার উপরে কিভাবে পড়েছে? আপনি নিজে কিভাবে বিষয়টাকে নিয়েছেন? আপনাদের মজার গল্প বলি, আমি জুলফিকার আলী ভুট্টোর গল্পটাই বলি। যে গল্পটা হয়তো অনেকের কাছে মনে হবে এটা আবার কি। তো জুলফিকার আলী ভুট্টো ঢাকা আসলেন 66-এ, তখন জাতীয় সংসদের অধিবেশন নিয়ে আসলেন। আসার পরে উনি আমাদের প্রফেসর আবু মাহমুদকে বললেন, আপনিও আসেন আর আপনার সঙ্গে আপনার 2 জন ছাত্রকে নিয়ে আসবেন, ওরা কি বলে ভাবে আমি একটু জানতে চাই, বুঝতে চাই। তো উনি প্রফেসর মাহমুদ আমাদেরকে নিয়ে গেলেন। বুড়িগঙ্গা নদীতে একটা রিভার ক্রুইজ ছিল। মুসলিম লীগের একজন নেতা এনে লস্কর এই একটা লঞ্চ দিয়ে একটা রিভার ক্রুইজের অ্যারেঞ্জমেন্ট করেছে, মজার অভিজ্ঞতা। সেই সময় ইন্দোনেশিয়াতে সামরিক অভ্যুত্থান ঘটেছে এবং আহমদ সুকর্ণকে ক্ষমতা থেকে পদচ্যুত করা হয়েছে। 10 লক্ষ ইন্দোনেশিয়াবাসীকে সামরিক বাহিনী হত্যা করেছে, 10 লক্ষ। আচ্ছা, মানুষের নরমুণ্ড দিয়ে ফুটবল খেলেছে,
এইরকম অত্যাচারগুলো হয়েছে। তো আমি জিজ্ঞাসা করলাম ভুট্টোকে যে আচ্ছা, আহমদ সুকার্ণ তো ইন্দোনেশিয়ার স্বাধীনতার জনক, এবং উনি স্বাধীনতার জন্য ডাচদের সঙ্গে যুদ্ধ করেছেন, উনি অত্যন্ত জনপ্রিয় এবং খুবই সুবক্তা, খুবই সুবক্তা। তো তার মতো নেতাকে সামরিক বাহিনী কিভাবে ক্ষমতা থেকে উচ্ছেদ করলো, এত জনপ্রিয় নেতা? তখন ভুট্টো জবাব দিলেন, when Suekarno comes he goes, when Nkrumah comes he goes, when Ben Bella comes he goes, but when Mao comes he stays, when Ho Chi Minh comes he stays. And I tell you, my fate would be no different from those leaders who have been deposed, like Ben Bella, Suekarno and others. তার এটা উক্তি ছিল। অর্থাৎ উনি বোঝাতে চেয়েছেন যে আমরা যেটাকে মার্ক্সবাদী ভাষায় জাতীয় বুর্জুয়া বলি, এরা এই বেনবেল্লা, তারপরে এনক্রুমা, নাসের এবং কি বলে আহমদ সুকার্ণ, এরা ছিলেন জাতীয় বুর্জুয়া নেতা। জাতীয় বুর্জুয়ারা তারা খুব স্থির সিদ্ধান্ত নিতে পারে না, তারা দোদল্যমান হয়, ভ্যাসিলেট হয়, কি সিদ্ধান্ত নেওয়া হবে। যেমন সুকার্ণকে ইন্দোনেশিয়ার কমিউনিস্ট পার্টি, বিগেস্ট কমিউনিস্ট পার্টি আউটসাইড দি কমিউনিস্ট ওয়ার্ল্ড, বলছিল আমেরিকানরা মার্শাল গ্রিন অ্যাম্বাসেডার বসে সিআই এর মাধ্যমে কনস্পিরেসি করছে সরকারকে ওভারথ্রো করার জন্য, কিন্তু এখন এদের বিরুদ্ধে আর কোনো অ্যাকশন নাই, একটাই মাত্র অ্যাকশন, এদেরকে অস্ত্র দিয়ে সাপ্রেস করতে হবে। আপনি না পারেন, আমাদের পার্টিকে অস্ত্র দেন, আমরা এদেরকে শায়েস্তা করি। সুকার্ণ সিদ্ধান্ত নিতে পারলেন না, না পারাতে বিশাল মূল্য ইন্দোনেশিয়ানকে দিতে হয়েছে। তো এইটাই হয় এই জাতীয় নেতাদের কাহিনী। আর ভুট্টো যে নিজের সম্পর্কে বললেন যে আমারও পরিণতি এদের মতোই হবে, আসলেও কিন্তু তার পরিণতি এদের মতোই হয়েছিল। এই একটা দিক যেটা ভুট্টোর অনেক, মানে আমাদের বাংলাদেশের কনটেক্সটে তার অনেক যে কি বলে কাজকর্ম, যেগুলোকে আমরা নিন্দা করি, ঘৃণা করি, তা সত্ত্বেও তার এই যে দূরদৃষ্টি, তার নিজের সম্পর্কে, ইতিহাস সম্পর্কে, এটার প্রশংসা না করে পারা যায় না। এবং আমি এমন একজন মানুষ যার বিচারে যে কোনো মহৎ ব্যক্তির দুর্বলতাও থাকে, সবলতাও থাকে। একজন লোক 100% ভিলেন এটা হতে পারে না, 100% ডেভিল এটা হতে পারে না, আবার 100% ফেরেশতা এটাও হতে পারে না। যে জন্য মনোবিজ্ঞানে একটা কথা আছে, মানুষ শয়তানের বাচ্চাও নয়, মানুষ ফেরেশতাও নয়। এবং আমরা এইটুকু যদি বুঝি, তাহলে কিন্তু ওই যে বললাম রাজনীতিতে অ্যাডজাস্টমেন্ট আনতে খুব সময় লাগবে না। যদি বুঝি আমাদের সকলের মধ্যেই শয়তান আছে, আমাদের সকলের মধ্যেই ফেরেশতা আছে, যদি আন্তরিকতা থাকে, ওটার জন্য তো প্রথমে আন্তরিকতাটার প্রয়োজন, সেটা যদি আমরা তৈরি করতে পারি। শেষ পর্যন্ত আপনার কর্মজীবন সম্পর্কে জানতে চাই। কর্মজীবন তো আমি রাজনীতিতে অনেকদিন সক্রিয় ছিলাম। যখন বাকশাল হয়ে গেল, তখন দেখলাম যে জীবন যাপন করা খুব কঠিন হয়ে যাচ্ছে, এবং শুধু তাই না, যে কোনো সময় মৃত্যুর পরোয়ানা এসে যেতে পারে। বাকশালে তো আমরা যোগ দেব না। ওই অবস্থায় আমার মেজ মেয়েটি অসুস্থ হয়ে পড়লো। তখন সে ছোট মেয়ে ছিল এবং প্রচন্ড অসুস্থ, তার চিকিৎসা করানোর দরকার, এদিকে টাকা পয়সা নাই, কি করা, ইত্যাদি ইত্যাদি। এই অবস্থাতে তার চিকিৎসা করানোর ব্যবস্থা হলো। আমি সাধারণত বাবার কাছে হাত পাততাম না, কারণ আমি তো, আমাকে যা মানুষ করে দেওয়ার, MA পাশ করার সেই ব্যবস্থা তো উনি করে দিয়েছেন, কেন আমি তার কাছে হাত পাততে যাব। তারপরে বাধ্য হয়ে তার কাছে কিছু অর্থ সাহায্য চাইলাম। উনি 1000-5 টাকা সেই আমলে পাঠান, অনেক টাকা চিকিৎসার জন্য, এবং সেই টাকাটা দিয়ে তার চিকিৎসা হলো, সে সুস্থ হলো, সব হলো। এর থেকে একটা আমার মনে একটা পরিবর্তন এলো।
যে আমার তো মেধা আছে, জ্ঞান আছে, আমি তো ইচ্ছা করলে কিছু কাজ করে কিছু রোজগার করতে পারি, যেটা তার দিয়ে মানে সেই পর্যন্ত আপনার নির্দিষ্ট কোনো পেশা পেশা ছিল ছিল না। না। আমি ফ্রিল্যান্সার সাংবাদিক ছিলাম। আমি বিশেষ করে হলিডে এবং পাকিস্তান টাইমস এই দুটো কাগজে কন্ট্রিবিউট করতাম, অনেক কন্ট্রিবিউট করেছি। আমার লেখা পরে, রিপোর্ট পরে বিদেশি পত্রিকাতেও লিফট হয়েছে, এগুলো হয়েছে। কিন্তু তখন কত টাকা পাওয়া যেত এগুলোতে? খুব একটা টাকা তো ওরা দিত না। হ্যাঁ, তারপরে শেষে যেটা হলো যে আমি চিন্তা করলাম যে আমি পেশাগত জীবন শুরু করব। সেখান থেকে নানা প্রস্তাব আসলো, ঢাকার বিআইডিএস এ যোগদান করা ইকোনমিস্ট হিসাবে। তারপরে প্রফেসর ইউনুস আমাকে বললেন যে আপনি ওখানে কি যোগদান করবেন, আমার এখানে চলে আসেন চিটাগং ইউনিভার্সিটিতে। আচ্ছা, এবং উনি বুঝতে পেরেছেন, আমার লেখাগুলো পড়ে উনি বুঝেছিলেন যে এই মানুষটির মধ্যে মেধা আছে, তখন জ্ঞান আপনার আছে। বয়স 30-32? তখন আমার বয়স 30। তারপরে উনি নিজেই অ্যাপ্লিকেশন ফর্ম, তারপরে ইন্টারভিউ কার্ড, এগুলি সব ঢাকায় এসে এসে আমার বাসায় পৌঁছে। আচ্ছা, তারপরে আমি দিলাম ইন্টারভিউ, চাকরি হয়ে গেল। আমার প্রথম অ্যাপয়েন্টমেন্ট হলো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে। এরপরে আমি বস্টন ইউনিভার্সিটিতে এমএ ইন ডেভেলপমেন্ট ইকোনমিক্স করেছি। তারপর সেখান থেকে আবার ফেরত এসেছি, সেখানেও ভালো রেজাল্ট করেছি। তারপরে কয়েক বছর পরে জওহরলাল নেহরু ইউনিভার্সিটি থেকে খুব নামকরা একজন ইকোনমিস্টের অধীনে আমার পিএইচডি থিসিস আমি করেছি। এবং সেই পিএইচডি থিসিস বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, বিশেষ করে লন্ডন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। আর আমার নিজের লেখা দেশের 22টি বিশ্ববিদ্যালয়ে, খুব নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। এবং আমার একটা বিশেষ প্রবন্ধ যেটা কেমব্রিজেও পাঠ্য, কিন্তু আচ্ছা। এই কথাগুলো আমি কখনো বলি নাই, আজকের এই সাক্ষাৎকারে বললাম। আর যদি কেউ জানতে চান, লিংক দেওয়া আছে আমার কাছে, আছে কোথায় কোনটা ব্যবহার হয় সেটা তারা জানতে পারবে। আপনার অর্জনগুলি তো আসলে শুধু ব্যক্তি হিসেবে আপনার না, আমাদের সবারই তো। কারণ আপনি তো দেশকে রিপ্রেজেন্ট করছেন, আপনার নাম, তারপরে বাংলাদেশ থেকে। তো ফলে এগুলো তো আমাদের সবার অর্জন। এইটা একটা। আর একটা হচ্ছে আমি ধরেন নিয়মিত বিভিন্ন পত্রিকায় কলাম তো লিখি। জি। এখন কষ্ট হয়, চাপও হয়। আমার দেশ থেকেই বলে একটা লেখা দেন, একটা লেখা দেন। আমি বলি, একদিনে, 2 দিনে, 3 দিনে কয়টা লেখা দেবো, কয়জনকে দেবো, এইসবগুলো হয় আর কি। আপনি তো নিয়মিত এখনো লিখছেন, তো কয়েকটি এই যে পত্রিকায় আপনি লিখছেন। গতকাল গেলাম ন্যাশনাল ডিফেন্স কলেজে, অনেকদিন পর, মানে হাসিনার আমলে কখনো আমার ডাক পড়ে নাই। এরপর আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগ দিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলাম অনেক পরে। সেটাও অনেক স্ট্রাগল করে আসতে হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকরা কি আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দেয়? এই যে যারা জাতীয়তাবাদী রাজনীতি করে তারাই সবচেয়ে বেশি বিরোধিতা করেছে। কারণ হলো দুর্ভাগ্যজনক। তারা মনে করতো ওনার মতো একটা লোক যদি এখানে ঢুকে যায় তাহলে বোধহয় উনি ভাইস চ্যান্সেলর হয়ে যাবে। কিন্তু আমি মানে আপনাকে একেবারে শপথ করে বলতে পারি, এই ধরনের কোনো আকাঙ্ক্ষা আমার কখনো ছিল না। আমি টিচিং ছাড়া অন্য কিছুকে আরো কোনো ভালো কাজ বা বড় কাজ বলে কখনোই মনে করি নাই। আমি ডেভেলপমেন্ট স্টাডিজে পড়াতে গিয়ে, যখন একসময় শিক্ষক ছিল না, শিক্ষকের সংখ্যা কম ছিল, তখন ওদের সাবজেক্ট গুলো আমি পড়িয়েছি। আমার বিষয় ছিল ডেভেলপমেন্ট ইকোনমিক্স পড়ানো, সেটা তো পড়িয়েছি। তার পাশাপাশি অ্যানথ্রোপোলজি পড়ে, এটা মাল্টিডিসিপ্লিনারি একটা ব্যাপার, সেটা পড়িয়েছি। সোশিওলজি সেটা পড়িয়েছি। এই ধরনের জিনিসগুলো অনেক পড়িয়েছি। রিসার্চ মেথোডোলজি সেগুলো পড়িয়েছি। তো আমি কিন্তু কোনো ফাঁকি দেইনি। আপনার অনেকগুলি পরিচয়। আপনি অ্যাক্টিভলি রাজনীতি করেছেন, শিক্ষকতা করেছেন দীর্ঘদিন, পাশাপাশি লেখালেখি করেছেন, সাংবাদিকতা করেছেন, অসম্ভব ভালো রাজনৈতিক বিশ্লেষক। আপনার নিজেকে কোন পরিচয়ে দেখতে সবচেয়ে স্বাচ্ছন্দ্য লাগে? কোনটা পরিচয়? কোন পরিচয়ে দেখতে আপনি সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন? শিক্ষক। শিক্ষক, পড়ানোটাই, laboratory। নাকি ওই যে কমপ্লিট প্যাকেজ যেটা শিক্ষকের, পড়ানো, গবেষণা সব না, মিলিয়ে শিক্ষক, শিক্ষকতা? এটাই বড় পরিচয়। কারণ এটা কেন আপনাকে বলি, মাও সেতুংকে জিজ্ঞাসা করেছিল কালচারাল রেভলিউশনের সময় যে আপনাকে তো সবাই উচ্ছ্বসিত প্রশংসা করে, সবাই বলছে গ্রেট টিচার, গ্রেট লিডার,
গ্রেট হেল্পসম্যান, সুপ্রিম কমান্ডার, কত রকমের। তো আপনার নিজের কাছে কি মনে হয় কোনটা আপনাকে পছন্দ করেন? বলে আমি এর কোনোটাই পছন্দ করি না, তবে হ্যাঁ কেউ যদি আমাকে শিক্ষক বলে সেটাই আমার পছন্দের। এই শিক্ষক হওয়া কিন্তু অত সহজ কাজ না। খুব কঠিন। হ্যাঁ, এটা শিক্ষকতার মধ্যে বহু ডাইমেনশন, বহু দিক রয়েছে। হ্যাঁ, শিক্ষকতার যে শুধু শুধু ক্লাসরুম টিচিং তা না। ওই যে একটা কবিতা আছে না, ছোটবেলায় পড়েছিলাম, মোরা শিক্ষক ধরনীর মোরা দীক্ষক। ধরনীকে দীক্ষা দেওয়ার জন্য শিক্ষককে ভূমিকা পালন করতে হয়। শিক্ষক শুধু ক্লাসের পড়া বা পড়া মুখস্থ করানো বা পড়া নেওয়া এই কাজটাই করেন না। না না, অত শিক্ষক সীমিত তো না। একটা তার শিক্ষার্থীদেরকে, তার শিষ্যদেরকে তারা মানে দীক্ষা দান করেন। দীক্ষা দান করা মানে হচ্ছে একটা বিশেষ চিন্তায়, বিশেষ আদর্শে উদ্বুদ্ধ করে তোলেন। যেই শিক্ষার সঙ্গে দীক্ষার যোগ নেই সেই শিক্ষা কিন্তু সার্থক শিক্ষা হয় না। যেটা এখন আমি আপনার কাছ থেকে পাচ্ছি সেটাও আসলে ওই দুটারই সমন্বয়, শিক্ষা এবং দীক্ষা। আমার ত্রুটি হচ্ছে আমি জেদি মানুষ, অল্পতে খুব বিরক্ত হয়ে উঠি। আর ইদানিং কালে বিভিন্ন মানে এই ফ্যাসিবাদের পতনের পর বিভিন্ন মিডিয়া আমাকে একেবারে আজকে এটা দেন কালকে ওটা দেন, যেটা আমার সাধ্যের বাইরে চলে গেছে, শারীরিক সীমাবদ্ধতার মধ্যে পড়ে না। তখন হয়তো আমি মাঝে মাঝে বলি কি ভাই আপনারা কি আমাকে মেরে ফেলবেন? এমনিই তো আমি যথেষ্ট বয়স হয়েছে আমার, হ্যাঁ আপনারা কি আমার এই দিকটা খেয়াল রাখেন না? এইটা এটা না করতে পারলে হয়তো আরো ভালো হতো আর কি। আর সবচেয়ে বড় গুণ? সবচেয়ে বড় গুণ বলবো যেটা, সেটা হচ্ছে শেষ পর্যন্ত আমি সবাইকে ভালোবাসি। দেবযানী, সেই মন্তব্যটা আপনি ধারণ করতে পেরেছেন। আপনার দৃষ্টিতে আপনার সবচেয়ে বড় সাফল্য, আপনার সবচেয়ে বড় সাফল্য কোনটি? সাফল্য? সাফল্য আমার খুব যে বড় সাফল্য আছে তা না, তবে আপনার কোনটিকে মনে হয় যে এই কাজটা করতে পেরে আমি সন্তুষ্ট হয়েছি, আমার ভালো লেগেছে? আমি একটা গবেষণা কাজ করেছিলাম, সেই গবেষণা কাজটা ছিল যমুনা নদীর জেলেদের উপরে। আচ্ছা। সেটা অনেক আগে 80-র দশকের প্রথম দিকে, এবং এটা এতই মূল্যবান একটা গবেষণা হয়ে গেল আমি ঠিক বুঝতেও পারিনি, যে কোনো কারণেই হোক আমার হাত দিয়ে বেরিয়েছে, মানে আমার চিন্তা এতে। তো এইটা কানাডা থেকে প্রকাশিত হয়েছে। তো পরে জানা গেল এটা কেমব্রিজ বিশ্ববিদ্যালয় তাদের পাঠ্যসূচিতে নিয়েছে। তো এইটা তো নিঃসন্দেহে একটা বিরাট ব্যাপার। যদি এমন হয় আপনি মাস্টার্স করলেন যখন, সেই অবস্থানে নিয়ে গিয়ে আজকে আপনাকে আবার দাঁড় করিয়ে দেয়া হয়, আপনি কি এই জীবনটাই চুজ করবেন যেটাতে আপনি এখন আছেন, যে পথগুলি আপনি পাড়ি দিলেন তারপর থেকে এতগুলি বছর? আমার মনে হয় আমি লেখাপড়া করে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, তারপর বিভিন্ন বইপত্র পড়ে যে একটা মোটামুটি, বলবো না পরিপূর্ণ, মোটামুটি একটা ম্যাচিউর মানুষে পরিণত হয়েছি। এবং পলিটিক্যাল বলেন, সোশ্যাল বলেন, অনেক ক্ষেত্রে একটা ব্যালেন্স জাজমেন্ট দেওয়ার মতো শক্তি বা ক্ষমতা বা চিন্তা এটা অর্জন করেছি। তো এইটা সম্ভব হতো না আমার এতগুলো এক্সপোজার না হলে। আমি মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছি, আমি ভারতে গিয়েছি, আমি পাকিস্তানে গিয়েছি, আমি চীনে গিয়েছি, বিভিন্ন দেশে গিয়েছি, আরব কান্ট্রিজ গুলোতে গিয়েছি, বিভিন্ন জায়গায়। ফলে হয়েছে কি, নানা মানুষের সঙ্গে মেলামেশা, নানা রথী মহারথীর সঙ্গে মেলামেশা, এগুলো আছে। যেমন অমর্ত্য সেন একবার 90 সালে ঢাকায় এসেছিলেন, চট্টগ্রামে এসেছিলেন, তখন আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। আমার বন্ধু বান্ধবরা ধরলো যে উনি যেন একটা সহজ সরল ভাষায় একটা সেমিনার চট্টগ্রাম শহরে দেন। উনি সেমিনার দিচ্ছিলেন চিটাগং ইউনিভার্সিটিতে, সেটা ইকোনমিক্স, আপনি তো জানেন ম্যাথমেটিক্সে পরিপূর্ণ। তো সেটা তো অনেকে বোঝে না, তখন ওনাকে আমি অ্যাপ্রোচ করলাম যে আপনি একটা সহজবোধ্য দেন, সেমিনার দেন চট্টগ্রাম শহরে। তো উনি দিলেন, বললেন যে আমি ডেমোক্রেসির উপরে সেমিনার দেব, কারণ এরশাদ বিতাড়িত হয়েছে, দেশে গণতন্ত্র আসছে এই সুযোগে। তার আগে আমার উপর দায়িত্ব পড়লো যে ওনার সমগ্র কর্মজীবনের, গবেষণা জীবনের যা কিছু আছে তার একটা সিনপসিস, সামারি
দর্শকদের সামনে, শ্রোতাদের সামনে হাজির করা। এটা আমি খুব সাফল্যের সঙ্গে করেছি, সেটা খুব কম লোকই করতে পারে। তো এতে আমার প্রায় 1.5 ঘন্টা সময় লেগেছিল। তো উনি কলকাতায় ফিরে গিয়ে আমাকে একটা বই পাঠালেন, তার সঙ্গে আবার উনি লিখে দিলেন মানে শ্রদ্ধা, ভালোবাসা ইত্যাদি সহ মাহবুবুল্লাহকে। হ্যাঁ, তো এইটাও তো এক ধরনের স্বীকৃতি। অবশ্যই। হ্যাঁ। আসলে আপনার ওই কাজটার স্বীকৃতি যেটা হুম। আপনি তার জন্য করে দিয়েছিলেন অবশ্যই খুবই ইমপ্রেসিভ ছিল। হুম। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এতটা সময় দেওয়ার জন্য। আসলে আপনি কথা বলতে পেরে কতটা সন্তুষ্ট হয়েছেন আমি জানি না, কিন্তু আমি শুনে সমৃদ্ধ হয়েছি। থ্যাংক ইউ, ধন্যবাদ। ইনশাল্লাহ পরবর্তীতে আবার একদিন আপনার সঙ্গে আচ্ছা। বসার সুযোগ হবে। দর্শক, আমাদের আজকের আয়োজন ছিল এ পর্যন্তই। আগামী রবিবার ঠিক সন্ধ্যে 7টায় আরেকজন গুণী মানুষকে সঙ্গে নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এবং দেখুন, শুনুন, পড়ুন, সাবস্ক্রাইব করুন, এবং অবশ্যই অবশ্যই কমেন্ট করুন আমার দেশে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।